আপনার পাড়ায় কখনো মেলা দেখেছেন? মেলা যখন শেষ হয়ে যায় দেখবেন ভাঙা মেলাতেও কিছু দোকানপত্র খালি পড়ে থাকে। বাকি মেলা আস্তে আস্তে উঠে যায়। তাতে মন খারাপ থাকতে পারে, কিন্তু ভাঙা মেলায় যেন এখন এই বাংলার রাজনীতির একটা পোর্শনের চিত্র হয়ে উঠেছে। আরো ভালো করে বললে, তৃণমূল 15 বছরের যে মেলা চালিয়েছিল, তারপরে কার্যত ভাঙা মেলা দেখা যাচ্ছে। কেন এরকম অবস্থা হলো তৃণমূলের? যে দল 15 বছর রাজত্ব করেছে, তারা কিভাবে ধীরে ধীরে মুছে যাচ্ছে বা কেনই বা যাচ্ছে? আমার নাম অভিষেক সেনগুপ্ত, আপনি দেখছেন বেঙ্গল পলিটিক্স। আজকে এই বিষয় নিয়ে আলোচনার জন্য সঙ্গে পেয়ে গেছি অম্বিকেশ মহাপাত্রকে, প্রাক্তন অধ্যাপক এবং নিশ্চিতভাবেই চিন্তাশীল মানুষ। স্যার, আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। নমস্কার। স্যার, আপনি প্রথম যে বিষয়টা, মানে যেটা নিয়ে খুব চর্চা চলছে, তৃণমূলের পতনের থেকেও বেশি ব্যাপার হলো যে এই যে 28 জন সাংসদের মধ্যে 20 জন চলে গিয়েছেন ওদিকে। আজকে একটি চিঠি প্রকাশ হয়েছে, তাতে দেখা গিয়েছে 19 জনের নাম যারা সই করেছেন, তাদের নাম রয়েছে সেখানে। দেব রয়েছেন সেখানে, সায়নী ঘোষ রয়েছেন থেকে শুরু করে প্রসূন ব্যানার্জি সবাই রয়েছেন। আর এদিকে তো মোটামুটি ধরুন আপনি 80-র মধ্যে 60 জন তো চলেই গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে। হাইকোর্টও তাতে অর্ডার দেয়নি আর কি। তো এই পরিস্থিতিতে স্যার এরকম হচ্ছে কেন? মানে একটা দলের হারজিত তো থাকেই, কিন্তু সেই দল ছেড়ে সবাই চলে যাবে এইভাবে? এই আলোচনায় ঢোকার আগে আমরা একটু দেখে নিই যে আমাদের যে দেশ ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরে যে সংবিধান নির্মিত হয়েছে বা সংবিধান গৃহীত হয়েছে যুক্তরাষ্ট্র কাঠামো নির্ভর, সেখানে প্রতি 5 বছর অন্তর বিধানসভা এবং লোকসভা নির্বাচন হবে এবং জনপ্রতিনিধি নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে, যে নির্বাচনের মাধ্যমে। এবং একটা অবাধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশে সেই নির্বাচন হবে। মানুষ তার মতামত ভোটের বাক্সে দেবেন, তার মধ্যে দিয়ে সরকার তৈরি হবে। এটা খুব গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশের সংবিধান অনুযায়ী একটা খুব অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এবং স্বাভাবিকভাবে যখন এটা নির্বাচন হয়, নির্বাচনে কেউ জয়যুক্ত হতে হবেন, একজনই কেউ জয়যুক্ত হবেন, বাকিরা পরাজিত হবেন। এবং কোনো একটা দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন এবং তাকে শপথ গ্রহণের মধ্য দিয়ে সরকার পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তো সেই স্বাভাবিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে 2026-এর পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হলো, অষ্টাদশ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে 15 বছর ধরে যারা সরকারে ছিলেন, তথাকথিত মা-মাটি মানুষ সরকার, স্বঘোষিত সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, পরাজিত হওয়াটা অস্বাভাবিক কিছু না। 15 বছর সরকারে থাকার পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করে। তাছাড়া গত 15 বছর ধরে তিনি যেভাবে সরকার চালিয়েছেন, মানুষের মধ্যে তার যে প্রতিক্রিয়া হয়েছে, সেই প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশে তিনি পরাজিত হতেই পারেন। কিন্তু সেই দল পরাজিত হওয়ার পরে যে ভাঙা মেলার কথাটা আসছে আর কি, এটা স্বাভাবিক ঘটনা নয়। মানে ভারতের রাজনীতিতে কি এরকম ঘটনা কখনো ঘটেছে স্যার? মানে এরকম কখনো হয়েছে কোনো দল হারার পর কার্যত শূন্য হয়ে গেছে? আপনার যেহেতু দীর্ঘ পড়াশোনা, আমি এই কারণে জিজ্ঞেস করছি। দীর্ঘ পড়াশোনার থেকে বড় কথা, আমার যেটুকু রাজনৈতিক দলগুলো, রাজ্যের সরকার গঠনের প্রশ্নে যেটুকু আমার অভিজ্ঞতা আছে, আমি খুব বেশি অভিজ্ঞ আমি সেটা বলবো না, তাদের এরকম ঘটনা ঘটেনি। এমনকি পশ্চিমবঙ্গে অতীতে এরকম ঘটনা ঘটেনি। আমরা কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘটনাটা যেটা ঘটলো, এটা নজিরবিহীন, অত্যন্ত বিরল ঘটনা। কিন্তু এটা খুব অস্বাভাবিক, অপ্রত্যাশিত নয়। যেটা আমি একদিকে বললাম এটা নজিরবিহীন বিরল ঘটনা, পশ্চিমবঙ্গে তো নয়, আগে কখনো ঘটেনি, বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও ঘটেনি, ভারতবর্ষের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও ঘটেনি। কিন্তু আবার আমি পরে বলছি যে এটা খুব অপ্রত্যাশিত, অস্বাভাবিক নয়। কথাটা এই কারণে বলছি যে যে সরকারটা গত 15 বছর সরকার পরিচালনা করেছেন, যে দলটা সরকার পরিচালনা করেছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই মমতা ব্যানার্জি কিন্তু 1970-এর দশক থেকে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে কংগ্রেসী রাজনীতি করেছেন এবং 1984-তে তিনি প্রথম লোকসভায় নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের প্রতিনিধি হিসাবে, সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে। এবং তিনি একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছেন, কখনো কেন্দ্রীয় স্তরে মন্ত্রী হয়েছেন কংগ্রেসের তরফে। আবার 1998 সালে যখন তিনি কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস নামক দলটি তৈরি করলেন, তখন তিনি কিন্তু সাংসদ, কংগ্রেসের সাংসদ, এবং তিনি তার আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন। তিনি দলটা গড়লেন।
1998 সালে। সেই 98 সাল থেকে 2026 একটানা তিনি কিন্তু দলের 28 বছর 28.5 বছরের মতো সর্বময়ী নেত্রী বা সুপ্রিমো বা সভানেত্রী একদম। তাহলে দলটার মধ্যে কি কোনো গণতন্ত্র আছে? প্রশ্নটা আগে। আচ্ছা, এক কথায় বললে না নেই, কিন্তু সেটার থেকে বড় কথা এই যে 98 থেকে 2026 এই সময়কালে তিনি বিরোধী দলে থেকেছেন, কখনো কেন্দ্রীয় মন্ত্রিসভায় থেকেছেন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, মনমোহন সিং এর নেতৃত্বে কিছুদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী হিসেবেও চলেছেন। এবং তার দলের মধ্যেই এই কথাটা খুব সর্বজনবিদিত যে আমাদের দলে একটি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আমি বলছি না, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দল, সেই দলেরই তার যিনি ছায়া সঙ্গী ছিলেন, এখন তিনি বিজেপিতে আছেন, সোনালী গুহ, তিনি 1998 সাল থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী। 1984 সাল থেকে 1984 সালে যখন তিনি যাদবপুরে দাঁড়িয়েছেন তখন বুথ এজেন্ট ছিলেন, তখন তো ছিলেনই, কংগ্রেসে ছিলেন, কিন্তু 98 সালে আমি তৃণমূল কংগ্রেসে তৃণমূলের অধ্যায়টা কথা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আজকে যে ভাঙা হাটের মেলার কথাটা আসছে সেটা তৃণমূল কংগ্রেস প্রশ্ন, একেবারেই তাই। এবং তৃণমূল কংগ্রেসের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি সেই জন্যই 1998 সাল থেকে বলছি, 1998 সাল থেকেই সোনালী গুহ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছায়া সঙ্গী হিসাবে থেকেছেন। 11 সালে তিনি নির্বাচিত হয়ে ডেপুটি স্পিকার হয়েছিলেন রাজ্য বিধানসভায়। তিনি বলেছিলেন যে আমাদের দলে একটি পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই কথাটা নিয়ে কিন্তু কোনো বিতর্ক হয়নি। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজনৈতিক মহলে এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, এটা স্বাভাবিক বিষয় হিসেবে নিয়েছেন। এবং শুধু তাই না, এটা দলীয় বিষয় নয়, যে প্রশাসনের তিনি মুখ্যমন্ত্রী, সেই প্রশাসনের আমি সাধারণভাবে বুঝি দুটো প্রশাসন, একটা হচ্ছে সাধারণ প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তারাও মানে যারা সরকারি পদাধিকারী, যারা কোনো দলীয় প্রতিনিধি নয়, তারাও কিন্তু এটাকে মেনে নিয়েছে। এবং সবাই দেখবেন মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এটা হচ্ছে, ওটা হচ্ছে, অর্থাৎ সব দিক থেকে। এমনকি কেউ কেউ মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় শাড়িটারিও পরতেন, নানান রকম ঘটনা, আমি বিস্তারিত যাব না। আর এই আমাদের রাজ্যে যারা বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তারাও মমতা ব্যানার্জিকে যেভাবে মানে ঠাকুরের সঙ্গে ইত্যাদি ইত্যাদি কল্পনা করেছেন, এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে পরিকাঠামো তার মধ্যে এটা কখনোই সামঞ্জস্যপূর্ণ নয়। আচ্ছা, তার দলের মধ্যেকার ঘটনা বলি, প্রশাসনের মধ্যেকার ঘটনা বলি, সিভিল সোসাইটি, মিডিয়া, বুদ্ধিজীবী, তাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে একটা কথা চলে এলো না, খুব খারাপ লাগে, বাংলা সংস্কৃতিতে বাংলা রাজনীতিতে চলে না, চটি চাটা। চটি চাটা বুদ্ধিজীবী, এই কথাটা কি ভালো লাগে আমাদের শুনতে? নিঃসন্দেহে শুনতে ভালো লাগে না, কিন্তু এটা নিয়ে কেউ প্রতিবাদও করছে না, বরং মানুষ আর বেশি বেশি করে এই শব্দটাকে ব্যবহার করছে। এবং সেই শব্দ ব্যবহারটা শুধু সাংস্কৃতিক কর্মীর মধ্যে সীমাবদ্ধ না থেকে রাজনীতির আঙিনার মধ্যে চলে আসছে। অর্থাৎ এই যে ঘটনাগুলো ঘটেছে এবং তার সঙ্গে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, হুমকি, এগুলো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেটুকু আমাদের সাধারণ জ্ঞান আছে, যে সব কালে, সব সমাজে, সব দেশে চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, জুলুমবাজি এগুলো কম বেশি থাকে। এগুলো সমাজের অঙ্গ একটা প্রায়। তার মানে আমি এটাকে ওয়েলকাম করছি না, এটা আছে। এই বাস্তবতাটা স্বীকার করে নিলে যেটা দাঁড়ায়, তাহলে এই চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, হুমকি এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোকে নির্মূল করার একটা প্রচেষ্টাই হচ্ছে প্রশাসনের কাজ, পুলিশ প্রশাসনের কাজ, বিচার ব্যবস্থার কাজ। তার জন্য অর্থ বরাদ্দ সরকারের করতে হয় এই বিচার ব্যবস্থা, পুলিশকে রাখার জন্য। কেন রাখা হয় না? সমাজে এই ধরনের ঘটনা ঘটবার একটা সম্ভাবনা আছে, ঘটনা ঘটে, সেটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাকে নির্মূল করতে হবে। তার প্রয়াসে যেমন এই সকল ব্যবস্থা রাখতে হয়, পুলিশ, বিচার ব্যবস্থা, জেলখানা, শাস্তি এসব রাখতে হয়। পাশাপাশি যাতে মানুষ এই ধরনের কাজের দিকে না যায়, তার জন্য সুস্থ শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যম এগুলো রাখতে হয়, যাতে মানুষ এই দিকে না গিয়ে সুস্থ সমাজের দিকে থাকে। কিন্তু গত 15 বছর ধরে এই যুক্তরাষ্ট্র কাঠামোয়, এই সাংবিধানিক কাঠামোয়
আইন সংবিধান সবকিছুকে তোয়াক্কা না করে এই সকল জিনিসগুলোকে তারা মদত দিতে দিতে সরকারিকরণ করে প্রাতিষ্ঠানিককরণ করে ফেলেছে। কিন্তু মানুষের সমাজ কখনো এটাকে মেনে নিতে পারে না। কি দেশের সংবিধান আছে, কি বিচার ব্যবস্থায় কি আছে, অতীতের কি অভিজ্ঞতা আছে, সেগুলো বড় কথা নয়। মানুষ তো পাশাপাশি বাস, হ্যাঁ, তারা পরস্পর হাত ধরে বাস করতে অভ্যস্ত, কালের নিয়মে, প্রকৃতির নিয়মে, বিজ্ঞানের নিয়মে। সেখানে এই ধরনের জিনিস আছে যেটা ঠিকই, কিন্তু এর প্রতিবাদে মানুষ রাস্তায় নামাটাও খুব স্বাভাবিক প্রকৃতি। অম্বিকা মহাপাত্রের যখন ঘটনা ঘটেছিল, সাধারণ মানুষ পথে নেমেছিল। বরুণ বিশ্বাস যখন খুন হয়েছিল, পরিকল্পনা করতে গিয়ে খুন করা হয়েছিল, সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছিল। তপন দত্ত যখন খুন হয়েছিল, তার প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছিল। কামদুনির ক্ষেত্রে নেমেছিল, সুদীপ্ত গুপ্তের ক্ষেত্রে নেমেছিল। মানুষ জনরোষের রাস্তায় নেমে এসছে, এবং এটা হতে 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 একটা চূড়ান্ত রূপ নিল 2024 সালের সেই 8ই আগস্ট রাতে, যখন রাজ্যের ঘটনাটা ঘটলো। মানুষ অভূতপূর্ব দৃশ্য দেখলো। তার মানে কি, যাদের হাতে রাষ্ট্র আছে, মানে প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে, তদন্তকারী সংস্থা আছে, তাদের যে কাজগুলো করার কথা ছিল সে কাজটা না করার ফলে এই ধরনের ঘটনা উত্তরোত্তর বাড়ছে। আর ক্ষোভে মানুষ তার বিরুদ্ধে রাস্তায় নামছে, রাত দখল করছে, মহিলারা রাত দখল করছে। এবং সিবিআই এর মাধ্যমেও দেখা গেল যে আর্জি করে বিচার মিলল না। অর্থাৎ মানুষের যে একটা রায়, একটা বলে না জনাদেশ বা জন আদালত, কোর্ট ঘরের আদালত যদি আমাকে বিচার না দেয়, জন আদালত তার বিচার করবে। আর শেষমেশ জন আদালত, সেই জন আদালতে এই যারা এতদিন ক্ষমতা থাকার ফলে, পুলিশ সঙ্গে থাকার ফলে, অর্থ তার সঙ্গে থাকার ফলে, গুন্ডা তার সঙ্গে থাকার ফলে, বা সমস্ত মিডিয়া কুলকে তাদের কবজায় রাখার ফলে, তারা বুক ফুলিয়ে চুরি দুর্নীতিকে করতে পারছিল। মন্ত্রী সেজে, কাউন্সিলর সেজে, এটা সেজে নয়, মানে মন্ত্রীর দায়িত্ব নিয়ে। সেই মানুষের ক্ষোভ কিন্তু আছড়ে পড়ে। এবং যারা বুক ফুলিয়ে চুরিটা করছিল, দুর্নীতিটা করছিল, খুন ধর্ষণের পক্ষে গলা ফাটাচ্ছিল, মিডিয়াকে সঙ্গে পেয়ে, পুলিশকে পেয়ে, ইত্যাদি ইত্যাদি, তারা কিন্তু এবারে দেখলো তার যখন ক্ষমতায় চলে গেছে, তখন তারাই এখন কে কোথায় গর্তে ঢুকবে, কে কোথায় লুকোবে, কে কোথায় গিয়ে শেল্টার নেবে, তার চেষ্টা করছে। তাই এখন এই ভাঙাহাটের কথাটা সামনে এলো, ভাঙা মেলার কথাটা সামনে এলো। এটাই স্বাভাবিক। এটা কিন্তু স্যার, এটা কি খানিকটা, মানে ধরুন আপনি একটা দল করেন, কিন্তু সেই দল হারলেই আপনি অন্যদিকে চলে যাবেন, মানে অন্য ছাতার তলায় চলে যাবেন, আরো ভালো করে বললে যে ক্ষমতার যে ছাতা রয়েছে সেই ছাতার তলায় শেল্টার নেবেন। তাহলে তো এটাকে কি ঠিক রাজনীতি করা বলে? এটাকে কি কোথাও কোথাও আপনার সুবিধাভোগী বলে মনে হয়? অবশ্যই, মানে বিচার বিশ্লেষণ না করে এটা বলাই যায় যে এটা সুবিধাভোগী রাজনীতি, এটা ধান্দাবাজি রাজনীতি। কারণ যখন আমাদের দেশের যে, আবার সেই আমাদের দেশের সংবিধানে যদি ফিরে আসে, এই যে জনপ্রতিনিধি নির্বাচনটা হয়, এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন আছে, তার নিয়ন্ত্রণে অধীনে নির্বাচনটা হয়। এই নির্বাচনের সময় একটা প্রতীকে, একটা দলের প্রতীকে, একটা নির্বাচনী ইস্তাহার প্রকাশের মধ্য দিয়ে মানুষের কাছে আমি গিয়ে তার কাছ থেকে ভোট নিলাম। কেউ জয়যুক্ত হচ্ছে, কেউ হারছে। যিনি জয়যুক্ত হলেন, আগামী 5 বছর যে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সেটা রক্ষা করবেন, এবং যে দলের হয়ে নির্বাচিত হয়েছেন সেই দলের হয়ে তিনি কাজ করবেন। কিন্তু সেই যদি দল বদল করে, তাহলে অবশ্যই তার পদত্যাগ করা উচিত, বা দলত্যাগ বিরোধী আইনে তার সংসদ পদ বা বিধায়ক পদ খারিজ হওয়া উচিত। কিন্তু আমরা গত 15 বছর ধরে মমতার রাজত্বে, মানে আমাদের পশ্চিমবঙ্গে মমতার সময়কালে আমরা দেখেছি যে এটা কেউ তোয়াক্কা করা হয়নি। দল বদল যেন জলভাত। কংগ্রেস থেকে তৃণমূলে আসছে, তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে, আবার বিজেপিতে যদি কোনো সুযোগ সুবিধা না পায় আবার ফিরে চলে আসছে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিলি পরিষ্কার হবে। অর্জুন সিং একসময় কংগ্রেস করেছেন, যখন কংগ্রেস থেকে তৃণমূল হয়েছে তিনি তৃণমূল করেছেন। একসময় তিনি বিজেপিতে গেলেন, বিজেপির এমপি হলেন, পরের বারে তিনি বিজেপির টিকিট পেলেন না, তিনি তৃণমূলে ফিরে এলেন, দিয়ে আবার পরে তিনি বিজেপিতে গেলেন, আবার তিনি নির্বাচিত মন্ত্রী হয়েছেন। তার মানে এই যে অল্প সময়ের মধ্যে এই যে দল বদল, এখানে ওখানে যাওয়া আসা, এটা কি কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে? বা আজকে যিনি ধরুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি একসময় কংগ্রেস করতেন, কংগ্রেস ভেঙে যখন তৃণমূল হয়েছে তিনি তৃণমূলে গেছেন, ঠিকই আছে। কংগ্রেস দল ভাঙতেই পারে, অনেক সময় দল ভেঙে দুটো দল হয়, মতানৈক্য হলে, কোনো মতাদর্শগত মতানৈক্য হলে সেটা হয়। সিপিআই ভেঙে সিপিআইএম হয়েছে, আবার সিপিআইএম থেকে সিপিআইএম এমএল হয়েছে,
সেটা হচ্ছে মতাদর্শগত মতানৈক্য হয়েছে, তারপরে সেটা দল ভেঙেছে। ঠিক আছে, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস এসে এটা পর্যন্ত ঠিক আছে, তৃণমূল থেকে আমি বিজেপিতে চলে গেলাম, আবার বিজেপি থেকে দেখলাম তৃণমূলে, যেমন এই যে তোমার সব্যসাচী দত্ত, তিনি তৃণমূলে ছিলেন, বিজেপি গেলেন, বিজেপিতে যখন টিকিট পেয়ে জিততে পারলেন আবার তিনি তৃণমূলে ফিরে এলেন। এতে কোনো এরকম একাধিক, এখন যারা বিজেপির নেতৃত্বে যে মন্ত্রিসভা হয়েছে তার মধ্যে তাপস রায়কে দেখুন, একই ঘটনা। সজল ঘোষ না কে আছে, তিনিও একই ঘটনা, এবং আরো হয়তো অনেক আছে, আমার সবটা তো আর জানা নেই। তো এটা খুব স্বাভাবিক না। আরেকটা বিষয় হচ্ছে যে যখন কেউ তৃণমূলের ঝান্ডা ছেড়ে বিজেপির ঝান্ডা ধরছে, কিংবা বিজেপির ঝান্ডা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরছে কোনো বিধায়ক, তিনি কিন্তু পদত্যাগ না করেই ঝান্ডাটা ধরে নিচ্ছেন। অর্থাৎ তিনি নির্বাচক মন্ডলীকে তিনি প্রতারণা করলেন। নির্বাচন মন্ডলীর কাছে তিনি যদি বিজেপি টিকিটে জিতে আসেন, তাহলে তৃণমূলে আসা মানে তার যে জনগণ তাকে জিতিয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করেছে। বা কেউ তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে চলে গেলেন পদত্যাগ না করে, তিনি তো নিজের নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগটা করলেন না, উল্টে, যেটা অবশ্য আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী তার ক্ষেত্রে এটা চলবে না, এই কথাটা চলবে না। কিন্তু তিনি যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন, তিনি তার বিধায়ক পদও ছেড়েছিলেন, তৃণমূলের সদস্য পদও ছেড়েছিলেন, দিয়ে তারপরে বিজেপিতে জয়েন করেছিলেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে একটু নৈতিকতা রয়েছে কারোর। সুরেন্দ্রবাবু এই ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, এখানে একটা নৈতিক অবস্থান স্পষ্ট যে তিনি যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছেন, বিজেপিতে গেছেন, তিনি সমস্ত কিছু পরিত্যাগ করেই তৃণমূলের বিজেপি, সেটা নিয়ে। কিন্তু বাকিদের ক্ষেত্রে সেই নৈতিকতা দেখা যাচ্ছে না। যেমন ধরুন মুকুল এখন প্রয়াত হয়ে গেছেন, তিনি বিজেপিতে গেলেন, বিজেপি থেকে নির্বাচিত হলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে, পরে আবার এখানে এসে জয়েন করলেন। এই অবস্থা চলছে। এই অবস্থায় কি হচ্ছে যে এই যে দল বদল হচ্ছে, বিধানসভার যিনি স্পিকার, আরো গুরুত্বপূর্ণ বিষয়, যিনি দল বদল করছেন তিনি তার নৈতিক অবস্থান পরিষ্কার করছেন না, বরং অনৈতিক কাজই করছেন, মানুষকে প্রতারণা করছেন, মানে তার যারা নির্বাচক মন্ডলী তাদের প্রতারণা করলেন। তারপরেও যখন আর সাংবিধানিক দায়িত্ব, স্পিকার বিধানসভার অধ্যক্ষ, তিনি যখন দেখছেন যে দল বদল করছেন, তার উচিত ছিল তার বিধায়ক পদ খারিজ করা, তিনি সেটাও করছেন না। এবং শুধু তাই নয়, গত 15 বছরে আমরা দেখেছি যে একটা জেলা পরিষদ, যেমন মুর্শিদাবাদ জেলা পরিষদ, কংগ্রেসের নির্বাচনে কংগ্রেসের হয়ে তারা জয়যুক্ত হয়েছেন, কংগ্রেসের জেলা পরিষদ তৈরি হয়েছে, রাতারাতি সেটা তৃণমূলের জেলা পরিষদ হয়ে গেছে। এখন কদিন আগে তো মেখলিগঞ্জেও হলো, কংগ্রেসে ফিরে এলো। এই যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু দেশের সংবিধানকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, এবং সংবিধানের যে চৌহদ্দির মধ্যে মানুষের যে মতাধিকার, মানে মত প্রকাশের অধিকার, সেই মত প্রকাশের অধিকারটাকেও পর্যন্ত প্রতারিত করা হচ্ছে। এইটা কখনো কাম্য নয়, এবং এইটা কিন্তু পশ্চিমবঙ্গে 2011 সালের পরে প্রকট হয়েছে। একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে তা নয়। তারপরে যোগদান মেলার নাম করে চার্টার ফ্লাইটে নিয়ে গিয়ে দল বদল করানো এবং টিকিট দেওয়া, হেরে গেলে আবার ফিরে আসা, মানে কোনো সাংবিধানিক রীতি নীতি সংস্কৃতি রাজনীতি কোনোটাই এখানে কার্যকর হয়নি, এবং এটাই হচ্ছে আমাদের রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। স্যার, একটা প্রশ্ন এখানে খুব উঠে আসছে, মানে ইদানিং মানুষ চর্চা করছেন আর কি, মানুষ আসলে ভবিষ্যতের দিকে তাকিয়ে তো অনেক কিছু কথাবার্তা বলতে থাকেন। সেই অ্যাঙ্গেল থেকে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 73 বছর বয়স, এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আর প্রত্যাবর্তন সম্ভব? এই লজিকে আমি আপনাকে প্রশ্নটা করছি, তার কারণ হচ্ছে সম্প্রতি একটি গুজব শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুতরফেই বলা হয়েছে যে না, এরকম কিছু হচ্ছে না, মানে মানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাচ্ছে না, কিন্তু জোট তো হচ্ছে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। মানে দুটো দলই তো এটা ঘোষণা করেছে, দু দলই এবার থেকে রাজ্য এবং জাতীয় স্তরে জোট করবে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি ফিরে আসা সম্ভব? দেখুন, আমাদের যেহেতু বারবারই আমি একটা কথা বলছিলাম, যুক্তরাষ্ট্র কাঠামো, মানে জাতীয় সরকার আবার রাজ্যের সরকার, লোকসভার নির্বাচন, বিধানসভা নির্বাচন। জাতীয় প্রেক্ষাপটে যখন একটা নির্বাচন হয় তখন একটা জাতীয় পরিস্থিতি অনুযায়ী জোট হয়, আবার যখন রাজ্যের নির্বাচন হয় তখন রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে আবার সেখানে নানারকম ইকুয়েশন হয়, জোট হয়, ইত্যাদি হয়। তো মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে 2024 সালের আগে থেকে আছেন, তার সঙ্গে ঠিকঠাক মিলেমিশে আছেন না ঠিক মতো মিলে নেই, আছেন শুধু নামে, সেই নিয়ে প্রশ্ন থাকতে পারে, তর্ক থাকতে পারে, আমি তার মধ্যে ঢুকছি না।
কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কখনোই 98 সালের পরে 11 সালে জোট হয়েছিল, জোটের সরকারও তৈরি হয়েছিল। তারপর তো ছেড়ে বেরিয়ে গেল। তারপরে যে পরিস্থিতির মধ্যে কংগ্রেস বেরিয়ে গেছে এবং তারপরে কংগ্রেসকে যেভাবে শেষ করা হয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, তাতে পশ্চিমবঙ্গের কংগ্রেস এখন প্রান্তিক একটা দলে পরিণত হয়েছে। সেই কংগ্রেসের সঙ্গে আবার কংগ্রেসের একটা ন্যাশনাল বডি আছে, এআইসিসি আছে, তারা যদি বলে যে জোট করতে হবে, এরা জোট করতে বাধ্য হবে। কিন্তু সেই জোটটা উপর থেকে চাপিয়ে দেওয়া একটা জোট হবে, মানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যদি জোট হয় পশ্চিমবঙ্গের মাটিতে, এটা খুবই চাপিয়ে দিলে নিশ্চয়ই হবে, কিন্তু সেই জোটটা সাধারণ কংগ্রেস কর্মী আমার মনে হয় না মেনে নেবে না। কারণ মমতা ব্যানার্জিকে যেভাবে গত 15 বছর ধরে কংগ্রেস কর্মীরা দেখেছে, সবাই সেটা জানে। এমনকি কংগ্রেসের পশ্চিমবঙ্গের মাটিতে যারা মুর্শিদাবাদ এবং মালদা, এই দুটো জেলায় কংগ্রেসের সংগঠন একটু শক্তিশালী। উত্তর দিনাজপুরের একটা অংশ ঠিকই, এবং সেখানে অধীর চৌধুরীর একটা ভালো ভূমিকা আছে এবং সবাই সেটা স্বীকার করবে। রয়েছে মালদা অঞ্চল। তো যেভাবে গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে হারানো হয়েছে, যেটা পরে হুমায়ুন কবির বলেছেন আর কি, বা এবারেও নানানভাবে কমিউনাল পোলারাইজেশন করে হারানো হয়েছে, এরপরে কংগ্রেস কর্মীরা খুব সহজে উপরের মানে হাইকমান্ডের বলে দেওয়ার নির্দেশে একসাথে হয়ে যাবে, হয়তো হবে, সময় লাগবে, দেখতে হবে, কিন্তু এটা খুব সহজে কংগ্রেস কর্মীরা মেনে নেবে না। আমি এখানে একটা বিষয় বলতে চাই, এটা হচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস নিয়ে আলোচনা করছি। তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পরে যেভাবে চারিদিকে টাকা উদ্ধার হচ্ছে, মদের বোতল উদ্ধার হচ্ছে, ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে, কোথাও অস্ত্রশস্ত্র উদ্ধার হচ্ছে, নানা রকম জিনিস হচ্ছে, যেটা আদৌ স্বাভাবিক ঘটনা নয়, অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। এবং এই অত্যন্ত অস্বাভাবিক ঘটনাটা গত 15 বছরে যেহেতু টাকার সুটকেস বের হচ্ছে, এত নৈরাজ্য চলেছে, দেশের সংবিধান আইন অনুযায়ী কিছু কাজকর্ম হয়নি, গণতন্ত্র এখানে ছিল না, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক পরিবেশ এসব ছিল না, গুন্ডারাজ, পুলিশি রাজ, দুষ্কৃতি রাজ, দুর্নীতি, সরকারিকরণ ইত্যাদি এমন ভাবে হয়েছে, তাতে এই ঘটনাগুলো এখন সামনে আসাটা খুব স্বাভাবিক। মানে রাজ্যের পক্ষে মঙ্গলজনক আমি বলছি না, বা রাজনীতির ক্ষেত্রে মঙ্গলজনক বলছি না, কিন্তু যেভাবে গত 15 বছর চলছে এটা খুব স্বাভাবিক। কিন্তু এটা পাশাপাশি মাথায় রাখতে হবে যে এই তৃণমূল কংগ্রেস তৈরির একটা প্রেক্ষাপট ছিল 98 সালে, যেটা বর্তমান বিজেপির সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য খুব স্পেল আউট করে দিয়েছেন। যে 98 সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার সময় লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি, তৎকালীন বিজেপি জাতীয় স্তরের নেতা, তারা না থাকলে তৃণমূলটা তৈরি হতো না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তৈরি করার পেছনে আরএসএস এর একটা পরিকল্পনা এবং বিজেপির একটা উদ্যোগ ছিল, এবং সেইভাবেই আরএসএস এবং বিজেপি মিলে এই 98 সাল থেকে শুরু করে 2026 অব্দি বিজেপিকে নানানভাবে মানে শেল্টার দেওয়া হয়েছে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপিতে যাতায়াতটা অত স্বচ্ছন্দ হতো না, এবং ফলে বিজেপি তার থেকে কিছু ডিভিডেন্ড পেয়েছে। প্রথম ডিভিডেন্ড কি পেয়েছে, যে বাম সরকারকে এখানে হাঁটানো গেছে, দিয়ে তৃণমূলকে ক্ষমতায় আনা গেছে। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল ক্ষমতায় আসার ফলে এখানে আরএসএস এর শাখা সংগঠনের অনেক বিস্তার লাভ ঘটেছে, তার ফলে বিজেপিরও ভোট শতাংশ এবং ভোট বেড়েছে, এবং বিজেপি একসময় বিরোধী দলের মর্যাদা এখানে পেয়েছে 2019-এর লোকসভা ভোটের পর থেকে। 2021-এর বিরোধী দলনেতা বিজেপির তরফে থেকে হয়েছে, এবং 2026-এ বিজেপি এখানে সরকারে ক্ষমতায় এসছে। অর্থাৎ আরএসএস এর যে টোটাল প্রজেক্ট, যে পশ্চিমবঙ্গের মাটি, নবজাগরণের মাটি, রামমোহন, বিদ্যাসাগর, নজরুল, রবীন্দ্রনাথের মাটি, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান চর্চায় এগিয়ে থাকা একটা মাটিতে বিজেপি নামক দলের এখানে জায়গা ছিল না। 1980-তে বিজেপি তৈরি হয়েছে জাতীয় স্তরে, 98 পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে তারা কিন্তু পদ্মফুলের চাষ করতে পারেনি। তাহলে এখানে একটা অন্য কৌশলে এখানে পদ্মফুলের চাষ করতে হবে। সেই কৌশলটা হচ্ছে
কংগ্রেসকে ভেঙে দুর্বল করে সেখান থেকে তৃণমূল করো, তৃণমূলকে দিয়ে ক্ষমতায় আসো, তারপরে তৃণমূলের সাহায্য নিয়ে বিজেপিকে ক্ষমতা এখানে আনার চেষ্টা। এই যে টোটাল প্রজেক্টটা, এই প্রজেক্টটা এখানে সফল হয়েছে ফাইনালি। 26 সালে এসে তার সফলতা পেয়েছে, বিজেপি এখন রাজ্যের ক্ষমতায়। এবং শুধু বিজেপি রাজ্যের ক্ষমতা নয়, কেন্দ্রেও 2014 সাল থেকে মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আছে। অর্থাৎ যে কারণে এখন বলা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকার এসছে। এই ডাবল ইঞ্জিনের সরকার থাকার কারণে বা আসার কারণে আমরা এই পরে ঘটনাগুলো দেখছি। কি ঘটনা? এই যে পরিষদীয় দল তৃণমূল কংগ্রেস, তার মধ্যে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে একটা গোষ্ঠী তৈরি হয়ে যাচ্ছে। তারা প্রকৃত তৃণমূল বা নতুন তৃণমূল নাম নিয়ে তারা বিরোধী দলের আসনটা পেতে চাইছে। মূল কংগ্রেস থেকে মূল তৃণমূল কংগ্রেসকে তারা হেয় করে, গুরুত্ব না দিয়ে করছে, যার কারণে ভাঙা হাট, ভাঙা মেলার কথাটা আসছে। আবার ঠিক একইভাবে দেখা যাচ্ছে যখন জাতীয় স্তরে, যেখানে কোনো নির্বাচনের প্রশ্ন নেই, নির্বাচন 24 সালে হয়ে গেছে, তৃতীয়বার মোদী সরকারে এসেছেন এবং তারা যে জোট করে সরকারে এসছেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চলছে। এখন এমন কোনো মোদীর সরকারে কোনো ক্রাইসিস তৈরি হয়নি যে তার জোট ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের যে 28 জন সাংসদ আছেন লোকসভাতে, তারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আহ্বানে বিজেপির জাতীয় স্তরের নেতা, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তারা মিলিত হয়ে মিটিং করছে। এবং শুধু মিটিং করছে, গোপন মিটিং নয়, সেটা কার্যত প্রকাশ্য মিটিং, তার ছবি টবি বাইরে এসছে। এবং সেই মিটিংয়ে কারা যোগদান করেছে সেটাও বাইরে এসছে, প্রকাশ্যে এসছে। এবং সেই মিটিং এর পরে যিনি সেই গ্রুপের নতুন যে ব্লক তৈরি হয়েছে, তার যিনি নেত্রী হয়েছেন ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, তিনি বলেছেন যে আমরা এরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করেছি বা নতুন ব্লক করেছি, আমরা এনডিএ সরকারকে সমর্থন জানাবো, আমরা এনডিএর শরিক হতে চাই। কি এমন পরিস্থিতি হলো যে এই কাজটা করতে হলো? তার পরিস্থিতিটা কি না, পশ্চিমবঙ্গে তৃণমূল আর ক্ষমতায় নেই। কিন্তু এই যে কাজটা হলো, এটা যে মতাদর্শগত কোনো বিরোধ থেকে হয়েছে তা তো আদৌ না। আবার এই মিটিংটাকে অর্গানাইজ করেছেন কে না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মানে বিজেপির একজন নেতা। কার বাসভবনে এটা হয়েছে? না, বিজেপির আরেকজন নেতার বাসভবনে হয়েছে। তার মানে বিজেপি কাজটাকে মদত দিচ্ছে প্রকারান্তরে, এটা বলতে কোনো অসুবিধা নেই। তো এইটা হওয়ার ফলে যেটা আবারও আমাদের সেই প্রশ্নটা চলে আসছে যে আমাদের যে দেশের সংবিধান, তার যে জনপ্রতিনিধিত্ব আইন, সেখানে জনপ্রতিনিধি 5 বছরের জন্য নির্বাচিত হয়েছেন, সে মাঝপথেই যে দল বদলের মতো, দল বদল হয়তো হচ্ছে না, নতুন দল তৈরি করছে, হয়তো বিজেপির সঙ্গে ঢুকে গেলে দল বদল বলা হতো, এটা তো কাম্য নয়। কিন্তু এটা যে ঘটছে, এটা শুধু তৃণমূলের মধ্যেকার মধ্যে একটা কোনো মতাদর্শগত তফাৎ হয়েছে, তারা আলাদা দল করছে তা নয়। এখানে ডাবল ইঞ্জিনের যে সরকার, বিজেপির যে সরকার রাজ্যে এবং কেন্দ্রে, তাদের একটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ এখানে মদত আছে। এটা কিন্তু আমাদের দেশের সংবিধান অনুযায়ী কাম্য নয়, উচিত নয়, কিন্তু এটা হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। আমি আপনাকে যে প্রশ্নটা একসঙ্গে করেছিলাম, যে দুটো প্রশ্নের মধ্যে দ্বিতীয় যেটা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনে আপনি কোনো সম্ভাবনা দেখছেন এই সিচুয়েশন থেকে? দেখুন, এমনি সাধারণ ব্যাখ্যায় না, উত্তরটা না। কিন্তু এখন তো বিশ্বায়িত ধান্দা পুঁজির দাপট সারা বিশ্বব্যাপী চলছে। তার ফলে দক্ষিণপন্থী শক্তি প্রচন্ড মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন দেশে, আমাদের দেশেও তার ব্যতিক্রম নয়। তো সেক্ষেত্রে টাকার খেলা, প্রশাসন ক্ষমতাকে ব্যবহার করে নানা রকম অনৈতিক খেলা চলছে, আমরা সবাই দেখছি। সেই জায়গায় দাঁড়িয়ে কাউকে রাজা সাজানো, মিডিয়াকে ব্যবহার করে, অর্থকে ব্যবহার করে অসম্ভব কিছু না। তো সেটা হতেও পারে, কেননা মানে বলতে আমাদের খুব খারাপ লাগছে যে ধরুন আমি কারোর নাম নিয়ে কোনো কথা বলছি মানে আমি তার বিরুদ্ধাচরণ ব্যক্তিগতভাবে করছি তা নয়, কিন্তু আলোচনার মধ্যে প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে। ধরুন সায়নী ঘোষ একজন অভিনেত্রী ছিলেন, অভিনয় জগতের মানুষ, অভিনয় করছেন, ঠিক আছে। তিনি একটা সময়
বিজেপিকে হেয় করার জন্য এমন একটা ফেসবুক পোস্ট করেছিলেন, আমি সেটা উল্লেখ করতে চাইছি না, সেটা খুব বিতর্কিত, সেটা খুব রুচিশীল নয়, সেটা নিয়ে বিতর্ক হয়েছিল স্বাভাবিকভাবে। পরে তিনি তৃণমূল কংগ্রেসের গিয়ে যুবনেত্রী হলেন, পরে সাংসদ হয়েছেন, সাংসদ হয়ে বিজেপি সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন, নির্বাচনী প্রচার অভিযানে প্রতিপক্ষকে যেভাবে লোকে বলেছে। তিনি আবার শুনছি এখন এই যে নতুন ব্লগ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, সেখানে তিনি জয়েন করছেন এবং বিজেপিকে এনডিএ কে সমর্থন করবেন। এগুলোকে কোনো রাজনৈতিক সংস্কৃতির মধ্যে এটাকে ব্যাখ্যা করা যায় না। তাহলে এটা কেন হচ্ছে? যে বিশ্বায়িত ধান্দা পুঁজির দাপট, তার সঙ্গে বিভিন্ন টাকার খেলা, অনৈতিক খেলা, তারই কোনো না কোনো, কোন খেলা কোথায় কি হচ্ছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। আমরা বাইরে থেকে যেটুকু দেখছি, খবরে যেটুকু প্রকাশিত সত্য যেটা বেরোচ্ছে তার ভিত্তিতে কথাটা বলছি। আমরা তো অতীতেও তো দেখেছি, আজকে 98 সালের পরে তৃণমূল কংগ্রেসকে দেখছি, তার আগেও তো আমরা দেখেছি, এবং আমাদের ঐতিহ্য সেটা যে ভারতবর্ষের যে পার্লামেন্ট, আইনসভা, সেখানে যে সকল সাংসদ বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হয়ে আসতেন, তার মধ্যে যখন বাংলার সাংসদরা ওখানে কথা বলতেন, সবাই সেটাকে ভালো করে নজর কাড়তেন। আমরা সেই হীরেন মুখার্জির নাম শুনেছি, জ্যোতির্ময় বসুর নাম শুনেছি, সোমনাথ চট্টোপাধ্যায়, গুরুদাস দাশগুপ্ত, ইন্দ্রজিৎ গুপ্ত, গীতা মুখার্জি, অশোক সেন, নানা রকম খুব নাম করা মানে বাসুদেব আচার্য, মানে এরা যখন লোকসভায় দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখতেন পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে, সবাই সেটাকে নজর কাটত। এখন যে ধরনের লোকজন সাংসদ হয়ে যাচ্ছেন, তাদের সম্পর্কে কি আর বলবো, এটা আমাদের মাথা, আমাদের বাংলার যে গৌরব সেটা আরো নিচু হয়ে যাচ্ছে। স্যার, শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে তৃণমূল এবং কংগ্রেস দুটো দল একসঙ্গে জোট করে ফেলায়, মানে জোটের সিদ্ধান্ত তো কার্যত নেওয়াই হয়েছে, এতে কি বামেদের খানিকটা সুবিধে হলো? মানে ধরুন, আমি এই অ্যাঙ্গেল থেকে এই কারণে বলছি যে বামেরাও তো কংগ্রেসের সঙ্গে বারবার হাত মিলিয়েছে, কিন্তু কংগ্রেস শেষবার বামেদের সঙ্গে হাত মেলায়নি। বামেরা চাইলেও কংগ্রেস শেষ পর্যন্ত হাত বাড়ায়নি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। এই পরিস্থিতিতে এখন কংগ্রেস তৃণমূলের দিকে চলে যাওয়াতে বামেদের কি বিরোধী পরিসরের জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে গেল? মানে এক্ষেত্রে বামেরা যদি একা লড়ে তার সাফল্য এবং সম্ভাবনা অনেক বেশি। দেখুন, বামেদের যে অবস্থান, তারা তো একটা ডেমোক্রেটিক পার্টি, তাদের নানান স্তরে বিভিন্ন ভাবে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয়, এবং তারা বর্তমান যে তাদের সিদ্ধান্ত রয়েছে, যেটা বারে বারে তারা বলেছেন, যে এখন দেশের ক্ষেত্রে, সংবিধানের ক্ষেত্রে বিপদ হচ্ছে বিজেপি। অতএব বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তি, প্রগতির শক্তি, বাম শক্তিকে একজোট হওয়াটা দরকার। সেই চেষ্টায় তারা জাতীয় স্তরে যেমন তাদের ক্ষুদ্র ক্ষমতা নিয়ে চেষ্টা করে যাচ্ছে, লড়ে যাচ্ছে বলা ভালো, তেমনি আমাদের রাজ্যের ক্ষেত্রেও তারা সেই চেষ্টাটা করছেন। এবং তারা বরাবর মনে করে এসেছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে বিজেপিরই একটা বি টিম, তাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়া আছে, এটাকে ওরা সেটিং তত্ত্ব, বিজেমূল তত্ত্ব ইত্যাদি বলতে, এবং সেটা আমিও বিশ্বাস করি। আমি এত ব্যাখ্যা না দিতে পারলেও আমার সাধারণ বুদ্ধিতে মনে হয় এর মধ্যে ব্যাখ্যা আছে, এবং নির্বাচনের ফলাফলের পরে আরো তো সেটা পরিষ্কার হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা বিজেপি বিরোধী স্ট্যান্ড রাখতে গিয়ে তারা এখন তৃণমূল যদি কংগ্রেসের সঙ্গে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে যাবে বলে মনে হয় না পশ্চিমবঙ্গের মাটিতে। অতএব বামেরা আলাদা করেই লড়বে, এবং তাতে বামেদেরই ভালোই হবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, কারণ বামেদের সম্পর্কে মানুষের কাছে একটা সাধারণ ধারণা আছে, যেটা আর যাই হোক চোর না, দুর্নীতি পরায়ণ না, এরা 34 বছর ক্ষমতা থাকলেও কোনো একটা নেতা মন্ত্রীকে জেলে পড়তে পারেনি। আর যারা 15 বছর ক্ষমতায় ছিল, সে যে ক্ষমতায় থাকার সময় জেলবন্দি হয়েছে, আর ক্ষমতায় যাওয়ার পর তো শুধু জেলবন্দি নয়, তার সঙ্গে সঙ্গে এদিক ওদিক দল বদলের খেলা শুরু হয়ে গেছে। কে কখন কার সঙ্গে আছে বোঝাটাও যাচ্ছে না। কেউ বলছে আমার সঙ্গে আছে, কেউ বলছে ওর সঙ্গে আছে, কি যে হচ্ছে, মানে মানুষকে নিয়ে এই ধরনের খেলা, এটা আমাদের কাছে খুব লজ্জাজনক। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ।
আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবেন।